না, 3 মাসের প্রয়োজন নেই আমার বেশি। হ্যালো। 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 হাজিরা শেষ। দেখি আমাদের শিডিউল কি কি আছে। হাজিরা শেষ। গত সপ্তাহের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা, অধ্যায় খ নিয়ে আলোচনা, ক্লাস শেষে সাপ্তাহিক পরীক্ষা, এরপরে আগামী 1/6 অর্থাৎ আগামী সপ্তাহে প্রথম মাসিক পরীক্ষা। পড়া দেওয়া হবে অধ্যায় ঝ থেকে উত্তরিত প্রশ্ন ও উত্তর, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও 1 থেকে 76 পড়া দেওয়া হবে, এটাতে রিপ্লে করা হবে। এরপরে অত্র প্রতিষ্ঠানের পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন এবং বোর্ড পরীক্ষার জন্য বোর্ড বই কিনতে হবে, যেখানে ব্যবহারিক ও থিওরি সব বিষয় আছে। ব্যবহারিক ও থিওরিক্যাল ক্লাসে যারা সঠিকভাবে উপস্থিত থাকবে তাদেরকে A+ নাম্বার দেওয়া হবে। পূর্বের ন্যায় 3টি মাসিক পরীক্ষা নেওয়া হবে, যারা A+ হবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে। নতুন শিক্ষার্থীদের প্রতিদিন ন্যূনতম 2 ঘন্টা শিখবে। যারা পরীক্ষা দিবে, থিওরিক্যাল ক্লাস বাধ্যতামূলক, অনুপস্থিত থাকলে 50 টাকা হারে জরিমানা দিতে হবে অ্যাডমিট কার্ড নেওয়ার সময়। বিশেষ ছুটির প্রয়োজন হলে প্রদত্ত কারণ দেখিয়ে আবেদন দাখিল করতে হবে। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের সকল আপডেট, সকল নোটিশ এর আপডেট পেতে ইউটিউব, ফেসবুক বা ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেজের সাথে থাকতে হবে। এর ঠিকানা সবাই তো জানাইছেন মনে হয়, কিন্তু পল্লী কম্পিউটার ট্রেনিং অ্যান্ড চারুকলা ইনস্টিটিউট, এটা পেজ আছে, গ্রুপ আছে, এই নামে আবার ইউটিউব চ্যানেল আছে। পরীক্ষার জন্য ইতিপূর্বে দুটো নেওয়া আছে, আজকে আঁকা নেওয়া হবে। মোট 3টা সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে। এই যে বিষয় কোড, সেশন কোড, কারিকুলাম, টেট কোড, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু বারবার বলা হচ্ছে। তো গত সপ্তাহে ক্লাস শেষে এবং এই চূড়ান্ত শীট রেখে গেছে, এটা পাওয়া যায় না। কেউ যদি পেয়ে থাকেন তাহলে জমা দিবেন। কেউ পাইছে কি? মানে খুঁজে পাই না, এখন সিসি ক্যামেরা দেখতে হবে কোথায় গেল। তার আগে খাতারও দিয়ে দেই না, খাতা দেওয়ার পরে আলোচনা করি প্রশ্ন নিয়ে। এই ফ্যানগুলো অফ করতে হবে, ঠান্ডা বেশি হয়ে যাবে। নাম হচ্ছে কি? আনিকা। আচ্ছা। পিতার নাম শুকুর। অনেক পেয়েছে, 16.5। শারমিন আক্তার আছে? নাই। উমর ফারুক। কাউসার। পিতার নাম কামরুল হাসান, কামরুল ইসলাম। 18.5। এরপরে সুমাইয়া খাতুন, 16.5। দিগন্ত কুমার, 20 মার্ক। কত? তোমার বেশি ছিল মার্ক না?
মুন্নাফ আসে নাই। তাসকিন 15, তাসকিন 18, হৃদয়, ইসমাইল, এরপর নাসিম মোল্লা 19.5, শিল্পী খাতুন, কি নাম শিল্পী তো, বতিরুল 7, 17.5, আবু রায়হান, মুন্না 10.5, মিম 23, ফারজানা 27, উর্মি 20.5, মেরাজুল নাই বিকেলে, সজীব, আব্দুল আল রাফি, মাহিয়া আক্তার, তাহমিদ হাসান অভি, ফাহমিদা বিকেলে, জেরিন, সজীব। যারা পরীক্ষা দেন নাই তারা তো খাতা পান নাই না। পরীক্ষা না দিলে দুটো সাইড লাভ হয়, একটা সাইড প্র্যাকটিক্যাল মার্ক কম পাবে আর একটা সাইড জ্ঞানের প্রসার খাটো হবে। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন নিয়ে আলোচনা গত সপ্তাহে তো মানে এটা নিয়ে এই প্রশ্ন নিয়ে তো প্রশ্ন আছে না, এটা কি মনে আছে? 11 নম্বর থেকে শেষ হবো। 11 নম্বর কি কি আছে এটা? এই পারে নাই বিধায় তো আজকে আলোচনা করা হবে। না পারা কোনো দোষ না, না পারা হলো পারার লক্ষণ, কিন্তু আগ্রহ থাকতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি, এমএস ওয়ার্ড কি? এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং একটা প্রোগ্রাম। ওয়ার্ড প্রসেসিং অফিস প্রোগ্রামের আওতায় তো অনেকগুলো প্রোগ্রামই আছে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এগুলো ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্নভাবে তৈরি করছে। তো আমরা যে লেখালেখি কাজগুলো করি সেই কাজটা মূলত এমএস ওয়ার্ডই করা হয়, এজন্য বলা হয় এমএস ওয়ার্ড কে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। কি লিখলাম? হতভাগা না? প্রত্যেকটা একটা করে অক্ষর বা প্রতীক বা চিহ্ন, এখানে মোট কটা চিহ্ন আছে? 1 2 3 4 5 6টা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে নাকি?
এখানে একটা শব্দ হয়েছে হতভাগা না। এখন শব্দ যদি প্রশ্ন করা হয়, শব্দ কাকে বলে? কে পারবে? গুড। এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যে যেটা উচ্চারণ হয়, যেটা আমরা বুঝতে পারি, বুঝাইতে পারি, যেখানে মনের ভাব উচ্চারণ বা প্রকাশ করা হয়, ওটা হচ্ছে শব্দ। এরপরে একাধিক শব্দ দিয়ে কি হয়? বাক্য হয়। এই রকমই যখন আমরা লেখা জাতীয় কাজ করি এমএস ওয়ার্ডে, এই অক্ষর থেকে শুরু করি না? অক্ষর তৈরি করে শব্দ বানাই, বাক্য বানাই, প্যারাগ্রাফ, অনুচ্ছেদ। এই কাজগুলো কোথায় করা হয়? এমএস ওয়ার্ডে করা হয়। আর এই জন্য এমএস ওয়ার্ডকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। বোঝা গেছে? এরপরে 2 নাম্বার আছে, কম্পিউটারের প্রধান অংশ কয়টি ও কি কি? কয়টি অংশ? 4টি। কি কি? ইনপুট, আউটপুট, প্রসেসিং, আর হচ্ছে মেমোরি। আমরা ইনপুটও করি ইনপুট ডিভাইসের সাহায্যে, আবার আউটপুট করি আউটপুট ডিভাইসের সাহায্যে। মাঝখানে কি কি আছে? প্রসেসরের সাহায্যে প্রসেস করি। এগুলোকে আবার পরবর্তী পর্যায়ে প্রয়োজন অনুসারে আমরা রেখেও দিই। কোথায় রাখি? মেমোরিতে। তাহলে মাধ্যম হচ্ছে কয়টা? 4টা। মেইন অংশ হচ্ছে 4টা। 3 নম্বরে হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারে। হার্ডওয়্যার মানে কি? হার্ড বলতে কি বোঝো? যেগুলো শক্ত, ধরা যায়। যেমন এটা ধরে আছে, আমি একটা কলম ধরে আছি নাকি, এটা একটা হার্ডওয়্যার। কম্পিউটারে যে অংশকে আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি, তাকে বলা হয় হার্ডওয়্যার। যেহেতু প্রশ্নগুলোর মান হচ্ছে 1, সেহেতু বড় করে লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে কম্পিউটারে যে অংশ ধরা বা স্পর্শ করা যায় সেটা হচ্ছে হার্ডওয়্যার। অপরদিকে কিন্তু আরেকটা আছে সফটওয়্যার। ওটার ক্ষেত্রে কি হবে? কম্পিউটারে যে অংশ ধরা বা ছোঁয়া বা স্পর্শ করা যায় না, সেটাই হচ্ছে সফটওয়্যার। প্রশ্নগুলো সহজ, উত্তরগুলো খুবই সহজ। কোড আর্ট এর কাজ কি? কোড আর্ট হচ্ছে একটা এমএস ওয়ার্ডের একটা সাবমেনুর প্রশ্ন। এর কাজ হচ্ছে একটা লেখাকে বিভিন্ন ডিজাইনে নিয়ে আসা বা ডিজাইন করা। মানে কাজ করতে গেলে কাজ করা যায়, বাট লিখতে দিলে তখন এই বাক্যটাকে কিভাবে সাজাবে এটা সমস্যা হয়ে যায়। এজন্য অনেকে বেশি লিখতে গিয়ে সঠিক অ্যান্সারটা খুঁজে পাওয়া যায় না। বেশি লেখার প্রয়োজন নাই, অল্প করে লিখলেই চলবে। আউটপুট কাকে বলে? আউটপুট হচ্ছে কি, যদি বেশি করে লিখি তাহলে ইনপুটের সাহায্যে তথ্য প্রবেশ করে প্রসেসরের সাহায্যে প্রসেস করার পরে আমরা ফলাফল আকারে যে ডিভাইসের সাহায্যে পাই সেটা হচ্ছে আউটপুট। আমরা এক কথায় যদি লিখি যে প্রসেসকৃত তথ্য ফলাফল আকারে পাওয়াই হচ্ছে আউটপুট। র্যাম কোন ধরনের মেমোরি? র্যাম হচ্ছে একটা প্রধান ও অস্থায়ী মেমোরি। প্রধান এবং অস্থায়ী মেমোরি। 7 নম্বরে হচ্ছে 3টি ইনপুট ও 3টি আউটপুট ডিভাইস। এই ইনপুট আর আউটপুট কিন্তু খুব ঝামেলা একটা বিষয়, কারণ এই ইনপুটের মধ্যে আউটপুট প্রবেশ করায়, আবার আউটপুটের ভিতরে ইনপুটে প্রবেশ করায়। এগুলো খেয়াল রাখতে হবে যে আমরা কম্পিউটারে যে সকল ডিভাইসের মাধ্যমে তথ্য প্রবেশ করাই সেটা কিন্তু ইনপুট। একটু চিন্তা করলেই সঠিক হবে। কিবোর্ড বাইরের বিষয়, কিন্তু এর সাহায্যে আমরা লিখি। মাউস বাইরের বিষয়, এর সাহায্যে আমরা কমান্ড করি, করি না? এরপর আছে ওয়েব ক্যামেরা, বাইরের জিনিস ভিতরে ঢুকতেছে।
তারপর আছে স্ক্যানার। এভাবে একটু চিন্তা করলেই সঠিক হবে। আর আউটপুট বলতে কি বোঝায়? ফলাফল, সর্বশেষ কাজ। তো আমরা ফলাফল যে ডিভাইসের মাধ্যমে পাচ্ছি সেটা কিন্তু আউটপুট। যেমন মনিটর, প্রজেক্টর, প্রিন্টার, স্পিকার, এগুলো হচ্ছে কি ইনপুট। হ্যাঁ, সবাই কি ঘুম দিছে নাকি? কোনো সারা শব্দ নাই। আমি ভুল বলি না শুদ্ধ বলি সেটা তো আমার চেক করতে হবে। তাহলে কি কি বললাম? মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এগুলো কি ডিভাইস? আউটপুট ডিভাইস। জোরে সোরে বলতে হবে, কারণ আমি যদি ভুল বলি, ভুল তো মানুষ মাত্র ভুল হতেই পারে, তাহলে আবার শুধরাবে কে? এটা তো ধরে দেওয়ার দায়িত্ব আছে। এবার হচ্ছে ইনপুট ডিভাইস কাকে বলে? যে ডিভাইসের সাহায্যে আমরা তথ্য কম্পিউটার প্রবেশ করাই সেটাই হচ্ছে ইনপুট ডিভাইস। 9 নম্বরে রোম কে কেন প্রধান ও স্থায়ী মেমরি বলা হয়? রোম কে প্রধান বলা হয় যে রোম ছাড়া কম্পিউটারে চালানো সম্ভব নয়, এই কারণে। আর স্থায়ী বলা হয় কেন? বিদ্যুৎ চলে গেলে, কম্পিউটার বন্ধ হলে পুনরায় চালু করার পরে কিন্তু ডাটাগুলো পাওয়া যায়, এই জন্য রোমকে স্থায়ী মেমরি বলে। 10 নম্বরে ফ্লপি ডিস্ক, সিডি ডিস্ক, মানে এগুলোর ধারণ ক্ষমতা। ফ্লপির কত? 1.44 MB। এর পূর্ণরূপ কি? মেগাবাইট। এরপর আছে কি সিডি, সিডি কত? 700 MB। এরপরে কি আছে? ডিভিডি, ডিভিডি কত? 4.7 জিবি। জিবি পূর্ণরূপ গিগাবাইট। এরপর আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ভিজিএ এর পূর্ণরূপ কি? ভিডিও গ্রাফিক্স অ্যারি। যখন আছে 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 এগুলো এই অ্যাপ্লিকেশনের মধ্যে নাই, কিন্তু অন্য জায়গায় ঠিকই আছে। টেরাবাইট। আচ্ছা, এগুলো আছে এবং আসবে, সামনে পড়া দেওয়া হচ্ছে, এগুলো আসবে। আর এগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো যখন আমি মাদারবোর্ডের বিভিন্ন পোর্ট নিয়ে আলোচনা করি তখনও বলছি ভিজিএ, ভিজিএ কেবল, ভিজিএ পোর্ট, ভিজিএ পূর্ণরূপ ভিডিও গ্রাফিক্স অ্যারি, এগুলো আলোচনা করা হয়েছে আমার মনে আছে। কিন্তু কেউ ওই ওই ডিপলি চিন্তা ভাবনা করে নাই, ধরে রাখে নাই। আর এই যে আহ, পূর্ণরূপ, এগুলো ওই অ্যাব্রিভিয়েশন না থাকলেও নেক্সটে আছে। ভিডিও গ্রাফিক্স অ্যারি, এগুলো আসবে, নেক্সটে আসবে। এবার টিবি, মানে দু একটা ব্যতিক্রম না দিলে ঘুম ভাঙবে না, ঠিক আছে? আর ব্যতিক্রম বলতে কি, আমি তো আলোচনা ঠিকই করছি, মনোযোগের অভাব ছিল যার কারণে মনে নাই। বোঝা গেছে? আচ্ছা, টিবি এর পূর্ণরূপ হচ্ছে টেরা বাইট। মেমোরি ড্যাশ প্রকার, কত প্রকার? 3 প্রকার। কি কি মনে আছে? কি কি? প্রধান মেমোরি, ক্যাশ মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রসেসকৃত ডাটা ড্যাশ ডিভাইসের মাধ্যমে দেখতে পাই, আউটপুট ডিভাইসের মাধ্যমে দেখতে পাই। আর প্রসেস করার পরে তো আউটপুট, আউটপুটের পালা। স্থায়ী মেমোরির নাম ড্যাশ। স্থায়ী মেমোরি রোম হিসেবে ব্যবহার করি, আবার S0 আমরা বলি, দুটো যে একটা দিলে চলবে। প্রজেক্টর একটি, প্রজেক্টর ড্যাশ ডিভাইস, কি ডিভাইস? আউটপুট ডিভাইস। ডিস্ক অপারেটিং সিস্টেম হবে, অনেকে লিখছে বাংলায় অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং এখানে আছে আবার লিখছে, আবার ইংরেজি লিখছে অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং, অপারেটিং লেখা আছে এটাকে আবার লিখছে। শুধু সিস্টেম লিখলে পারে এনাফ, সে সঠিক। তারপর ওগুলো মার্ক দিয়ে দিয়েছি, লাল কলমে আন্ডারলাইনে দেওয়া আছে।
যেগুলো আন্ডারলাইন দেওয়া আছে এখানে বলা হচ্ছে বেস, ঠিক আছে। অনেকে লিখছে 0 আর 1, এটা হবে না। বেস বলতে হলো কতটি সংখ্যা, মোট হিসাব, ঠিক আছে। লিখছে 0 1, এটা হবে না। এই দুটো মিলে হলো বেস। যেমন 0 1 1 2। বাইনারি সাথে বেস হচ্ছে 2, অক্টালের যেমন 8, হেক্সাডেসিমালের 16। 0 2 হবে তো, বেস চাইছে তো, বাইনারি সংখ্যা তো চাওয়া হয় না ওখানে। এখানে কি লেখা আছে বাইনারি সংখ্যা কি কি বা কি কি, এগুলো তো বলা হয় নাই, লেখা হয় নাই, না আছে হলে বেস। সফটওয়্যার ড্যাশ প্রকার, কয় প্রকার, কি কি জানা আছে? অপারেটিং সিস্টেম আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে দুটো প্রশ্ন, দুটো আমি অ্যান্সার দিয়ে দেই। একটা হচ্ছে অপারেটিং, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়, এটা তো একটা প্রশ্ন, প্রশ্ন না থাকতে তো পারে যে অপারেটিং সিস্টেম কি বা অপারেটিং সিস্টেম কাকে বলে। একটা কম্পিউটার পরিচালনা করার জন্য ফার্স্ট যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং মানে কি, পরিচালনা করা। যখন আমরা একটা কম্পিউটারের বিভিন্ন ডিভাইস, মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, এগুলো এভরিথিং সবকিছু সংযোগ দেওয়ার পরে পাওয়ার দিলাম, দিলে কিন্তু কম্পিউটার চলবে না। তাকে অপারেটিং সিস্টেমটা চালু করতে হবে, মানে উইন্ডোজ দিতে হবে। এই উইন্ডোজটা কিন্তু অপারেটিং সিস্টেম বলা হয়। আর উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে আমরা আমাদের চাহিদা অনুযায়ী যে সফটওয়্যারগুলো সেটআপ দেয় এগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গান শুনি, একটা প্লেয়ার দেই, নেটের কাজ করি, ব্রাউজার সেটআপ দেই, ফটোশপের কাজ করি, করার জন্য বিভিন্ন ধরনের ফটোশপ সফটওয়্যার আছে, এগুলো সেটআপ করি। এগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর 21 নম্বরে আইসিটি এর পূর্ণরূপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনিক্যাল কি হবে, টেকনোলজি হবে। এখানে লেখা আছে বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে সত্য লেখো। অনেকেই এই সত্য হলে স, মিথ্যা হলে মি লিখছে, যেটা মিথ্যা লিখছে ওরা কিন্তু নাম্বার দেয় নাই, টোটালি বাতিল করে দিয়েছি, ক্রস। কারণ সঠিক করতে হবে। বোর্ড পরীক্ষায় থাকতে পারে সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো, কিন্তু আমি তো ওইভাবে এখানে ভূমি পরীক্ষা নেব না, কারণ শেখাইতে হবে। যদি তার জানা থাকে তাহলে ভুলটা সঠিক করবে, এখানে উদ্দেশ্য শেখানো। প্রিন্ট দেওয়ার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস কি পি, এটা সঠিক। স্পিকার ইনপুট ডিভাইস নয়, এটা মানে স্পিকার ইনপুট ডিভাইস নয়, মানে আউটপুট ডিভাইস, এটা হচ্ছে সঠিক। প্রজেক্টর আউটপুট ডিভাইস নয়, মানে এটা ইনপুট ডিভাইস, তাহলে এটা কি হলো, ভুল। সঠিক কি হবে, প্রজেক্টর আউটপুট ডিভাইস। সহায়ক মেমোরির নাম হলো র্যাম, এটা ভুল। সহায়ক মেমোরির নাম হচ্ছে হার্ড ডিস্ক। যে সহায়ক সেই কিন্তু সেকেন্ডারি, আবার ওকে কি বলা হয়, স্টোরেজ ডিভাইস। সহায়ক মেমোরি, সেকেন্ডারি মেমোরি, স্টোরেজ মেমোরি, এগুলো কিন্তু সবই কিন্তু হার্ড ডিস্কে বোঝানো হয়। আনডু শর্টকাট কমান্ড কি হবে, কন্ট্রোল প্লাস ভি আছে, এটা ভুল। সঠিক কি হবে, কন্ট্রোল প্লাস জেড,
রিডু এর শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস সি দেওয়া আছে, সবাই ভুলই করছে, 95% ভুল করছে। কি হবে? ওয়াই নাম্বার কি 10, এটা সঠিক। প্যারাগ্রাফ ইনসার্ট মেনুর অধীনে, এটা ভুল। পেজ লেভেল অ্যাভাস্ট একটি অ্যান্টিভাইরাসের নাম, এটা সঠিক। যেগুলো প্রশ্ন পরীক্ষা দেওয়ার পরে পারে না বা পারি নাই বা বুঝি নাই, এগুলো তো নিজে নিজে চাইলে সমাধান করা যাবে, যদি ইচ্ছা থাকে। কারণ আক্তারের কাজ কি? শেখানো নাকি? এখন যদি ছাত্ররা যদি না শেখে, ওকে জোর জোর করে শিখাবে নাকি? ও তো চাইবে আমি একটু রিল্যাক্সে থাকি, কম শিখাই, কম পরিশ্রম করি নাকি? ছাত্রই তো এরকম, শিখতে চায় না। তো যার একটু চাপ নিতে আগ্রহী, শিখতে আগ্রহী, সে বেশি বেশি শিখতে পারবে। আর শেখার তো আসলে শেষ নাই। আলোচনা শেষ, প্রশ্নগুলোর উত্তর শেষ। যেগুলো পড়া দেওয়া হয় এগুলো কি কেউ পড়ে? পড়বে দুইটা বিষয় হাজির করতে হবে, একটা হলো ব্যাক, একটা হলো গার্জেন। ধরবো নি, শক্ত হবে হার্ডলি। আচ্ছা, আলোচ্য বিষয়ের মধ্যে আজকে এই পর্যায়ে আছে হচ্ছে কি অধ্যায় খ, এমএস হয়ে গেল, এক্সেল। এমএস এক্সেল হচ্ছে হিসাব সংক্রান্ত একটা প্রোগ্রাম। যাবতীয় হিসাবের কাজ আমরা এখান থেকে করতে পারি। এই সফটওয়্যারটা এমন ভাবে তৈরি করা আছে যে হিসাবের কাজগুলো স্মুথলি সহজে করা যায়। আচ্ছা, এখানে অনেক বিষয় আছে, সব বিষয়ে আলোচনা করা সম্ভব না, এগুলো এখানে সমাধান দিতে গেলে পরে 10-20 ঘন্টা শেষ হবে না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব। এখানে লেখা আছে টিপস ও টিক্স। দ্রুত কাজ করতে গেলে, কাজের কোয়ালিটি ভালো করতে গেলে এই টিপস টিক্স বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। এগুলোই বেশি ইম্পর্টেন্ট। কাজ জানা আছে, কাজের কৌশল, গোপনীয়তা, এগুলো জানা নাই তাহলে কাজ দ্রুত হবে না। সেল, সেল বলতে কি বোঝায়? কে বলতে পারবে? হুম, বুঝে নাই। কলাম ও রো সমষ্টিকে একক। এক্সেলের এই প্রত্যেকটা একটা করে ঘরে আছে একটা সেল। কলাম ও রো সিলেক্ট, টেবিল তৈরি। আচ্ছা, এগুলো শর্টকাট দিয়ে কিভাবে তৈরি করা হয়, সিলেক্ট করা যায়। এখন আমি চাইলে তো এখানে ক্লিক করলে সিলেক্ট হবে, এখানে ক্লিক করলেও সিলেক্ট হবে। কন্ট্রোল স্পেস চাপ দিলে কিন্তু কলাম সিলেক্ট হয়ে যায়। জানা আছে কারণ? আচ্ছা, হ্যাঁ, বলতে হতে হবেই, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আবার শিট ধরে স্পেস বা চাপ দিলে রো সিলেক্ট হবে। এগুলো কিন্তু শর্টকাট কমান্ড, প্রশ্ন আসে যে এক্সেলের কলাম সিলেক্ট শর্টকাট কমান্ড কি? কি বললাম? কন্ট্রোল প্লাস স্পেস বার, ঠিক আছে। আর রোতে শিফট প্লাস স্পেস বার, চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। মাউস যখন আমরা কাজ করি তখন তো হাত দিয়ে কাজ করা, আঙ্গুল দিয়ে কাজ করা হয়। কিবোর্ডের উপরে কিন্তু আমার আঙ্গুল থাকে। এখন আমি কিবোর্ড থেকে একটা কমান্ড অ্যাপ্লাই দেওয়ার জন্য হাতটাকে কিবোর্ড থেকে কিন্তু মাউসে নিতে হয়।
হোক এখানে সেখানে 2 সেকেন্ড 3 সেকেন্ড ব্যয় হবে না। ওই কাজটা আমার হাত কিন্তু কোথায় আছে? কিবোর্ডে। ওই কিবোর্ড থাকা অবস্থায় কিবোর্ড দিয়েই মাউসে কাজ করতে হবে। তাহলে যদি 1 সেকেন্ড সাশ্রয় হয়, এরকম যদি 10 বার মাউস ধরতে হয়, তো 30 সেকেন্ড লাগে। আর এখানে যদি 10 সেকেন্ড লাগে, তাহলে কি হলো? 20 সেকেন্ড সেভ হলো। সেভ করতে হবে। এটা মাথায় রাখতে হবে কাজ দ্রুত করার জন্য। টেবিল তৈরি। এক্সেলে টেবিল তৈরি কিভাবে করতে হয়? আমরা যে রো এবং কলাম দেখতেছি, এটা কিন্তু আসলে প্রিন্ট দিলে প্রিন্ট হবে না। এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য, বোঝার জন্য এই টেবিলটা তৈরি করা আছে। যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্টের ক্ষেত্রে আমার টেবিল তৈরি করা প্রয়োজন। তখন আমি এখান থেকে আমার চয়েস চাহিদা অনুযায়ী কয়টা রো কয়টা কলাম প্রয়োজন হিসাব করে এখানে আমি সে কয়টা রো আর কলাম মাউস দ্বারা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে হোম, প্রধান মেনু, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো কি বলা হয়? মেনু। সেটা হচ্ছে কি মেনু? প্রধান মেনু। এর অধীনে, এই হোমের অধীনে যা আছে এগুলো কি বলা হয়? সাব মেনু। সাব মেনুতে কি আছে? ফন্ট। ফন্টের উপরে এই যে এখানে একটা আছে বর্ডার। এখান থেকে এখানে দেখতে যেমনটা মনে হয় ঠিক অ্যাপ্লাই দিলে কিন্তু ওইরকমই হবে। যেমন এখানে লেখা আছে অল বর্ডার্স, এটাই আমি এখানে আমি কমান্ড অ্যাপ্লাই করলাম। এটা একরকম, কিন্তু এটা হচ্ছে আর এক রকম। তার মানে আমি বুঝতেছি যে এখানে 1 2 3 4 5 6টা কলাম আমি নিয়ে একটা টেবিল তৈরি করছি। এখানে অনেক কাজ আছে। অনেক সময় এই ফার্স্ট রো মার্চ করতে হয়, প্রয়োজন হয়, এখান থেকে মার্চ করা যায়। এখানে যা লিখবো সবই এর ভিতরে হয়ে যাবে। এটাকে যে এই রোর বাইরে, আমার টেবিলের বাইরে কিন্তু চলে আছে, যায় না? এটাকে মাঝখানে আনার জন্য কিছু কমান্ড আগে অ্যাপ্লাই করতে হয়। পর টেক্সট আছে, এই যে সেন্টার আছে, বড় করে দিলাম, ভেঙে নিচে চলে আসলো। অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে শিখে নিতে হবে। এরপর আছে শূন্য লেখার পদ্ধতি। এক্সেলে মূলত আমরা যাই কিছু লিখি না কেন, শূন্য দিয়ে যদি শুরু করি তাহলে শূন্যটা থাকে না, চলে যায়। এটা এক্সেলে একটা সিস্টেম। যখন আমি যে সেলে শূন্য যদি পরে লিখি তাহলে কিন্তু সমস্যা হবে না, মাঝখানে কিন্তু সমস্যা নেই, কিন্তু যদি শুরুতে লিখি তাহলে কিন্তু শূন্য থাকে না। তো এইটা, এই সমস্যার সমাধান করার জন্য যে কয়টা ছেলে আমাকে শূন্য শুরুতে দিয়েই শুরু করতে হবে, লিখতে হবে, সেক্ষেত্রে আমাকে ওই কয়টা ছেলেকে আগে আগে সিলেক্ট। এরপরে ক্লিক করলে কি আসবে? ফরম্যাট সেল। এরপরে যদি এখানে যে এই যে অপশন গুলো আছে, যদি কোন একটা অপশন সিলেক্ট থাকে তাহলে আমাকে নাম্বারেই নাম্বার অপশনে কিন্তু আমাকে কমান্ড করতে হবে, সিলেক্ট করতে হবে। এরপরে টেক্সট, তারপরে ওকে। এখন এই কয়টায় ছেলে আমি প্রথমে শূন্য দিয়ে শুরু করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। এই যে শুরুতে শূন্য আছে, বাইরে গেলে আর হবে না। বোঝা গেছে কি? এরপর আছে শীট বৃদ্ধি, এক্সেলের ও রিনেম। এক্সেলের শীট সংখ্যা কয়টি জানা আছে? শীট সংখ্যা কয়টি জানা আছে? কয়টি? হ্যাঁ, কয়টি জানা নাই? না না না, শীট আলাদা। এক্সেল শীট হচ্ছে 3টি। এই জিনিস লেখা আছে, শীট 1, শীট 2, শীট 3। তিনটে শীট কিন্তু একই সেম জিনিস, কোনো পার্থক্য নাই।
পার্থক্য হলো যে আমি সেভ দিব আমার নামে, সেভ ডকুমেন্ট সেভ হবে আমার নামে, কিন্তু এই পেজে একটা কাজ করব, এই পেজে আমার বায়োডাটা লিখলাম, এই পেজে লিখলাম অ্যাপ্লিকেশন, এই পেজে লিখলাম বিভিন্ন ধরনের হিসাব সংক্রান্ত। এইরকম যদি আমি আরো শিট চাই, তাহলে এই পাশে যেখানে লেখা আছে যে ইনসার্ট ওয়ার্কশিট, এটা ক্লিক করলে হবে, অথবা শিট চেপে ধরে এফ, ফাংশন কি কয়টি? 12টি। ফাংশন কি F11। শিট ধরা অবস্থায় কিন্তু চাপ দিলেও শিট বাড়বে। আমি ক্লিক করলাম, শিট 4, 4টা হয়েছে না? নর্মালি শিট থেকে কয়টা? 3টা। আর আমার প্রয়োজন অনুসারে আমি 3000 করতে পারি। এখন এই যে শিটে আমি যে কাজটা করব, এই শীটগুলোতে আমি যেখানে যে কাজটা করব, আমি ওই কাজের সাথে তাল মিলিয়ে এখানে আমি এই শীট 3 বা, হ্যাঁ, শীট 3 কে আমি রিনেম করব, ওটা ডিলিট করব। ছোট করে লিখলাম অ্যাপ্লিকেশন, ধরবে না, আসবে না, অ্যাপ্লিকে লিখলাম। তার মানে এই পেজে আমি অ্যাপ্লিকেশন যাতে কোনো কিছু কাজ করে রাখছি। এরকম আমি এই শীটটা রিনেম করতে পারবো। এটাকে শীট 2 ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব, কি লেখা আছে এখানে? রিনেম। আবার এখানে যদি ডাবল ক্লিক করি তাও চলে আসছে। ডাবল ক্লিক করলে এখানে এটা সিলেক্ট হবে, এখানে আমি লিখতে পারবো। হয়ে গেছে। এভাবে শীট রিনেম, শীট বৃদ্ধি করা যায়। কলাম বা রো ফ্রিজ, কলাম ও রো ফ্রিজ, এটার কাজ কি? কলাম রো ফ্রিজ বলতে কি বোঝায়? যেমন SL, সিরিয়াল নাম্বার, নেম, তারপরে এভাবে অনেক কিছু লেখা যায়। তারপরে অ্যাড্রেস, যা হোক, এভাবে আমি অনেকগুলো কলামে একজন ব্যক্তির ডাটা ইনপুট করবে, সেই হিসেবে লিখলাম, সিরিয়াল নাম্বার দিলাম, নাম লিখলাম, মোবাইল নাম্বার বা পিতার নাম, মাতার নাম, ডিস্ট্রিক্ট ইত্যাদি। বিষয় হচ্ছে যে এখানে এই 25 পর্যন্ত ওভারটেক করলে কিন্তু এই হেডলাইনটা থাকবে না। যখন আমি 25 পরে চলে যাব, প্রিভিউ হচ্ছে কত পর্যন্ত? 25 পর্যন্ত। যখন আমি 26, 27 যাবো, তখন কি এখানে হেডলাইনটা আছে? যদি আমি এখানে 10টা কলামের কাজ করি, তাহলে কিন্তু বুঝবো না যে এই কলামে কি লিখতে হবে। তো আমার বিষয় হচ্ছে যে আমার হেডলাইনটা ফ্রিজ থাকবে, আর এখানে যদি আমি 500 ব্যক্তির ডাটা ইনপুট করি, এখানকার এই ব্যক্তিগুলো ডাটা হাইড হয়ে যাবে, কিন্তু আমার হেডলাইনটা হাইড হবে না, এটা আমি দেখতে পারবো, এবং এটা অনুসারে আমি নিজটা লিখবো। তো এটাকে ফ্রিজ করার জন্য বুঝাইতে হবে হচ্ছে ভিউতে, মনে হয়, হ্যাঁ ভিউ, তারপরে যে ফ্রিজ প্যানেল লেখা আছে, অ্যারোতে ক্লিক করলে এই যে ফ্রিজ টপ রো, অ্যাপ্লাই দিলাম, দেওয়ার পরে এখানে আমি লেখা শুরু করলাম। এখন আমি যত, যেমন এই যে 40 চলে আসছি, 40 আমি লিখবো, মানে 39 লেখা আমার শেষ, 40 লিখবো, কি হচ্ছে উপরে আমার কিন্তু হেডলাইন ঠিকই রয়ে গেছে। তাহলে এখানে আমার এটা একটা প্রশ্ন না, এখানে কি লেখা আছে? মোবাইল, তার মানে আমার এই কলামে আমাকে মোবাইল নাম্বার লিখতে হবে। আর এর আগে কিন্তু যখন আমি 25 পরে চলে আসছি, তখন কিন্তু এই হেডলাইনটা ছিল না, এটা হাইড হয়ে গেছে, আড়ালে চলে গেছে। আর এখন কিন্তু এটা কি আমি দেখতে পারতেছি, নিচে লিখতে পারতেছি। তো এই কমান্ডটা দেওয়ার জন্য কি করতে হবে? ভিউতে যাইতে হবে, এরপরে ফ্রিজ প্যানেলে আসবো, ফ্রিজ টপ রোতে ক্লিক করব। হ্যাঁ, আবার ফ্রিজ ফার্স্ট কলামে দিলে কিন্তু
কলামে এই সেম কাজ করবে। কলাম আমাদের লাগে না, সেক্ষেত্রে আমাদের লাগে শুধু হলো রোতে, আমরা রোডে কাজ করি। এরপরে কাজ শেষ হলে পরে যে আনফ্রিজ লেখা আছে, আনফ্রিজে ক্লিক করলে চলে যাবে। এখন আর নাই, আমি যে চাক্কা ঘোরাচ্ছি বা লিখছি, আমার ফার্স্ট লাইনটা চলে গেছে। বোঝা গেছে কি? এরপরে হচ্ছে অটো সিরিয়াল। অটো সিরিয়াল বলতে অনেক সময় এরকম প্রয়োজন হয় যে লিখতে হবে আমাকে 100 পর্যন্ত, তাহলে ওই কি 1 2 লেখার পরে যদি এই যে কোনায় কার্সর নিলে একটা প্লাস চিহ্ন হবে, চাপ দিয়ে ধরে নিয়ে আসলে অটোমেটিক চলে আসলো। এরপরে যদি এখান থেকে আমি দুটো সংখ্যা সেল সিলেক্ট করব, কোনায় কার্সর নেবে, প্লাস চিহ্ন আসবে, চাপ দিয়ে ধরবো আমাদের লেফট বাটন, যে পর্যন্ত প্রয়োজন। আমার তো বাম সাইডে কিন্তু সিরিয়াল দেওয়াই আছে এক্সেল, আমি সেটাকে দেখবো, হিসাব রাখবো, তারপরে এটা আমি মাউস পয়েন্টটা ছেড়ে দেবো, আমার অটো সিরিয়াল হয়ে গেছে। বোঝা গেছে কি? আচ্ছা, এরপরে হচ্ছে বাংলা লেখার কিছু নিয়ম আছে, একই সেম এমএস ওয়ার্ডে যেরকম এক্সেলও একই রকম। সিলেক্ট করতে হবে, এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করা যাবে, এখান থেকে বাংলা জন্য বাংলা ফন্ট, ইংরেজি জন্য ইংরেজি ফন্ট। এই এরিয়াল দিলে এটা একটা ফন্ট, এরিয়াল ব্লক এটা একটা ফন্ট। বাংলার জন্য আরো কি কি আছে, সূত্র নিয়ম যে আছে, এই যে এগুলো আছে, এগুলো একটা ফন্ট। এই যে এভাবে কাজ করতে হবে। এগুলো সব সূত্র, এগুলা সূত্রগুলো কিন্তু 2 4 বার কাজ করলেই মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এই কটাটা দ্রুত দ্রুত আলোচনা করি। 12 নম্বর থেকে, ওয়ার্কশিট কি? বহু ঘর বিশিষ্ট হিসাবের ছককে ওয়ার্কশিট বলা হয়। তাহলে কি বোঝা গেল? এক্সেলে কিন্তু বহু ঘর, এই প্রত্যেকটা ঘরে কিন্তু এক একটা সেল বলা হয়, এবং এই সমূহকে বলা হয় ওয়ার্কশিট। এক্সেলের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? এক্সেলের ক্ষুদ্রতম অংশকে বলা হয় সেল। এমএস এক্সেল ফাইল এক্সটেনশনের নাম ডট এক্সএল এস এক্স। সেল অ্যাড্রেস কি? একটি কলাম ও একটি রো এর সমন্বয়ে সেল গঠিত হয়। প্রতিটি সেলে একটি ঠিকানা থাকে, এই ঠিকানাকে সেল অ্যাড্রেস বলে। এই হচ্ছে সেল অ্যাড্রেস, যেটা উপরে চলে আসে। দুটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম, একটা হচ্ছে এক্সেল আর একটা হচ্ছে লোটাস। এটা হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রামের অন্তর্ভুক্ত, এমএস মাইক্রোসফট অফিস। আর লোটাস কিন্তু আলাদা একটা প্রোগ্রাম। এক্সেল এর সমান, মানে সমান চিহ্ন কখন ব্যবহার করা হয়? ফাংশনের কাজে। মাইক্রোসফট এক্সেল এ প্রোগ্রাম রান করলে শীট ট্যাব কয়টি থাকে? 3টি, যেটা একটু আগে আলোচনা করলাম। লজিক্যাল ফাংশনের নাম হচ্ছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট, যেগুলো আমরা যখন সূত্রে ব্যবহার করবো তখনই এটা প্রয়োজন। এমএস এক্সেল ভার্সন 7 10 13 16 এর ওয়ার্কশিটে কয়টি কলাম রো আছে? কলাম কয়টি আছে? 16,384। আর রো আছে কয়টি? 10,48,576টি। এরপর হচ্ছে কলাম এবং রো দুই মিলে সেল সংখ্যা কত হয়? 1,717 কোটি 98,69,184। ডাটা শর্ট কয় প্রকার? 2 প্রকার। কি কি জানা আছে? হ্যাঁ, কারো জানা নাই? এক্সেলে কাজ করছে কয়জন? কাজের কথা কথা বলছি। এক্সেলের যে প্রোগ্রামের কাজ করা হয় প্র্যাকটিক্যালি, সেখানে এগুলো আছে।
ডাটা শর্ট মান দুইটি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা হচ্ছে ডিসেন্ডিং। একটা 1 2 3 এর সাজিয়ে নিয়ে আসা, বা 10 9 8 7 উল্লেখে সাজানো, ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। কাজ করে নাই? এগুলো তো অবশ্যই অ্যাপ্লাই করছে, এগুলো অপশনে কাজ করছে, কিন্তু মনে নাই। সেল কি? একটি সারি বা একটি কলাম সমানে গঠিত একটি একক বা ঘর বা ক্ষেত্রকে সেল বলে। একটি হিসাব ফাংশন কি? কোন বিশেষ হিসাব নিকাশ সম্পাদন, কোন হিসাব নিকাশ সম্পাদন এবং মান নির্ণয়ের জন্য স্প্রেডশিটগুলোতে পূর্বে থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে। সূত্র। গ্রাফ বা চার্ট কি? গাণিতিক তথ্যসমূহের চিত্রময় উপস্থাপনকে গ্রাফ বা চার্ট বলে। স্প্রেডশিট বলতে কি বোঝায়? স্প্রেডশিট শব্দটির আবিধানিক অর্থ ছড়ানো পাতা, গ্রাফ কাগজের ন্যায় সংখ্যা আয়তাকার ঘর সংবলিত বড় শীটকে স্প্রেডশিট বলে। যাক, মোটামুটি শেষ করলাম। যেগুলো পড়া দেওয়া আছে এগুলো পড়া আদায় করে নেই। কি পড়া দেওয়া আছে? অ্যাব্রিভিয়েশন না? এত ফোন আসতেছে, কয়টা ফোন এসেছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, আমি ক্লাসে, তো আমি পরে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। পরে দেওয়া ছিল কি? আর শব্দ সংক্ষেপ হচ্ছে, হ্যাঁ, সবগুলো। সবাই তো পড়ছে না? পড়ে নাই? তাহলে ক্লাস করে লাভ আছে? 7টায় পরীক্ষা নেই, 30-এর মধ্যে 10 15 20 পাইলে কাজ হবে না। এই পরীক্ষায় পাইতে হবে ন্যূনতম 25+। তাহলে পাস করবে, তা নাহলে ফেলতে হবে। পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। এই বয়সটাই তো পড়ার। এই বয়সটা হচ্ছে পড়ার, এখন যদি না পড়ে তাহলে কবে পড়বে? একত্রিশ থেকে এইটা ওইটা আলোচনা করা হয়েছে। তো পড়া ধরবো, প্রত্যেকে ধরবো। পিতা মাতা কত কষ্ট করে টাকা পয়সা দেয়, এই টাকাগুলো কাজে লাগায় না। যেদিন বাবা মা দুনিয়া থাকবে না সেদিন বুঝবে পিতা মাতার একটা টাকার কত মূল্য। ঠিক আছে? মাঝে মাঝে আমি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করি যে চোখের সমস্যা হয়ে গেছে, খুব অসহায় লাগে। মনে হয় যে যদি চোখ, যদি আমি ভাবছিলাম যে ইন্ডিয়া গেলাম, ওরা গেলে মনে হয় চশমা ছাড়া চিকিৎসা দেবে।
ওরা চশমাই দিয়ে দিল। ঠিক আছে, চশমা দিছে, ঠিক আছে। এই দেখতে গেলে এবারে মানে গ্লাসের নিচের এক পাওয়ার, উপরে আর একটা পাওয়ার। নিচে একরকম, উপরেটা উপরেটা হচ্ছে দূরের গুলো স্পষ্ট দেখার জন্য, নিচেরটা হচ্ছে কাছের গুলো স্পষ্ট দেখার জন্য। কিন্তু এই যে দূরে এবং কাছে যে দেখার জন্য যে চোখটা যে উপর থেকে নিচে নিতে হয়, এ নেওয়ার মাঝে একটু চোখে একটা ইফেক্ট আসছে। এই নেওয়ার মাঝে একটু ঘোলা দেখা যায়, আর নিতে উপর দিক আর নিচ দিক নিতে আনতে একটু এক ধরনের বিরক্তি লাগে, কষ্ট লাগে। তে চোখ আগে যত্ন করি নাই, কাজ করছি আনলিমিটেড। 7 সাল থেকে কম্পিউটারে কাজ করি কমার্শিয়াল ভাবে। এবার 10 সাল থেকে কাজ করি হলো সীমাহীন ভাবে। 15 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা এবার কাজ করছি একটানা, মাসের পর মাস। কাজ করতে 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 যখন চোখে ব্যথা হয়ে গেছে, তখন উঠে চোখে আপনাকে পানি দিয়েছি। আর সবুজ পাতা দেখে বলে রাখে, সবার জন্য ভালো। আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা বলতেছি, চোখে যে কোনো ধরনের সমস্যা হোক, খারাপ লাগুক, সবুজ প্রকৃতি তরুলতার দিকে তাকাইলে পরেই নিরাময় হবে। মানে চোখে খুব খারাপ লাগতেছে, ব্যথা করতেছে, যেমন ধান ক্ষেত সবুজ, বাঁশঝাড়ের পাতা খুবই সবুজ, কলা পাতা খুবই সবুজ, এরকম সবুজ পাতা হলেই তার দিকে যদি কেউ 5-10 মিনিট টাকা থাকে, চোখে উপকার আসে, মানে ভালো লাগে। এরকম ভাবে অনেকদিন চলছে। চোখে প্রেশার পড়ছে বেশি, কাজ করছে বেশি আলোর সামনে। তারপরে তখন আমরা কাজ করছে হচ্ছে সিআরটি মনিটর বলে, যেগুলো টিপের মতন দেখতে। ওর আলোক রশ্মি এত তীক্ষ্ণ, চোখে তখন খুব ক্ষতি করে। এখন তো হচ্ছে যে এলইডি, এলসিডি, এগুলোতে আলো খুব মৃদু, সহনীয়। তখন এইভাবে ওইগুলোতে কাজ করছি। চোখে যে তখন থেকে চোখে প্রেশার পড়তে 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 এই 40 বছর বয়সে এসে চোখ পাওয়ারই চলে গেল। সমস্যা না, এগুলো যদি আগে বুঝতাম তাহলে এই পথে না আসলে হয়তো চোখের সমস্যা হতো না। কিন্তু এই আইসিটি যুগে এই এর ভিতর প্রবেশ করে চোখ দুটো হারায় ফেলাচ্ছে। সেজন্য খুব কষ্ট লাগে। এই জন্য বলতেছি যে বাবা মা কষ্ট করে টাকা পয়সা দেয়, বাবা মা কিন্তু কোনো সময় চিন্তা করে না যে আমার সন্তানের পেছনে প্রতি মাসে 5,000 টাকা খরচ করতেছি, বিনিময়ে আমার বয়স যখন 50-60 বছর হবে, তখন আমাকে আবার এই 5,000-এর পরিবর্তে প্রতি মাসে আমাকে 20,000 টাকা করে দিবে। এই প্রত্যাশা নিয়ে কোনো পিতা মাতা তার সন্তানের পেছনে টাকা পয়সা খরচ করে না। এরা আজকে যারা, তাদের বয়স 15-20 বছর, তারা যেদিন পিতা মাতা হবে তখনও এই কাজটাই বা এরকমই মনে করবে যে সন্তানের ভালোর জন্য 2 টাকা ব্যয় করি। কিন্তু পিতা সন্তান বোঝে না তো, বুঝাইলেও বোঝে না, বোঝে এমন সময় যখন আর ওই দিন আর কোনোভাবে ফেরত পাওয়া সম্ভব না। এই জন্য বলি যে এই যে মানে পড়ানোর বিষয়ে তাগিদ দিয়ে কথা বলি, উদাহরণ দেই, একটাই উদ্দেশ্য। এখানে আমার দুইটা সাইডে লাভ। একটা হলো যদি কেউ শিক্ষিত ভালো কিছু শিখতে পারে, ভালো কিছু করতে পারে, আমার শোনা, প্রতিষ্ঠানের শোনা। অপরদিকে ওই ব্যক্তির আজীবনের একটা সুনাম। এই জন্য এত কথা বলি। তো আপনারা একটু কষ্ট হলেও শেখেন, এখানে আসছেন শেখার জন্য, কষ্ট করে। আমি কিন্তু সত্যি কথা বলতে, আমি কিন্তু প্রতিষ্ঠান নিজের পকেটের টাকা বা সঞ্চয়গত টাকা কিন্তু ইনভেস্ট করে চালাইতেছি। প্রতি মাসে আমার লস, প্রত্যেক মাসে আমার ঘাটতি, তারপরে চালাইতেছি। প্রতিষ্ঠান খুব ভালোবাসি, দীর্ঘ সে 14 বছরের প্রতিষ্ঠান। এই জন্য ধরে রাখার চেষ্টা করতেছি। আপনারা শেখেন, শেখানোর জন্য। আমি যদি এই ট্রেনিং সেন্টার না করে যদি আমি আউটসোর্সিং এর কাজে ঢুকতাম, এতদিনে প্রতি মাসে না হলে 2-4 লাখ টাকা ইনকাম করবো। আমার অনেক ছাত্রই আছে যারা প্রতি মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে আয় করে। অনেক ছাত্র আছে, অনেক ছোট ভাই আছে। কিন্তু আমি ওইটা যাই নাই। আমি চিন্তা ভাবনা করছি যে আমি
ছেলে মেয়েদের শেখাবো, শিখবে, তাদের কেরিয়ার করবে, ওটাই আমার সন্তুষ্ট। তো সেই হিসেবে আপনারাও একটু চিন্তা ভাবনা করেন, আমি যেভাবে লস দেওয়া শিখাইতেছি আপনারা চিন্তা ভাবনা করেন যে আমরা একটু কিছু শিখি এখান থেকে, শিখে নিজের কেরিয়ার নিজে গড়ায় তুলি, যেটা ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, সব শীত বন্ধ করেন, কিছু পড়া ধরি। কি আছে, বন্ধ হয়ে গেছে না? ও, মেয়েদের শেষ থেকে? আচ্ছা, করতে পারে না, কিছু করে নাই? আচ্ছা ঠিক আছে, যেগুলো নিয়ে আলোচনা করছে সেখান থেকে পড়া ধরবো। রাজি? আমি আমি বুঝতে পারছি, আমি বলছি যে যেগুলো নিয়ে আলোচনা করছি সেখান থেকে প্রশ্ন ধরবো। মানুষের মানে মেইন সম্পদ হচ্ছে কনফিডেন্স। ঠিক আছে? যদি আমার ইচ্ছা থাকে যে আমি এই কাজটা করব, তাহলে সে করতে পারবে। অর্থনৈতিক কোনো ম্যাটারই না। ঠিক আছে? আমি ইন্ডিয়া গেছি কিন্তু জীবনে ইন্ডিয়া যাই নাই, কোনোদিনও না। আবার যে সমস্ত প্রসেস করে যাওয়া লাগে জীবনও এগুলো কাজ করি নাই, কিন্তু আমার সাহস ছিল যে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে পারবোই। আর যেগুলো সমস্যা হবে সেগুলো আমি বিভিন্ন ধরনের স্থানে যে বিভিন্ন ধরনের লোকজনের সাথে সাপোর্ট নিব। এই যে একটা সাহস, সাহস চলে গেছে। কত জায়গায় চেকিং, কত সমস্যা, কত প্রশ্ন। তামিলে কথা বলে, হিন্দি কথা বলে, ইংরেজি কথা বলে। আমি শুধু ইংরেজি। ঠিক আছে? আর যেটা আমি বলছি ওরা বোঝে নাই, ওরা আবার ওদের প্রত্যেকটা সেক্টরে ওই ছেলে মেয়ে আছে, ওরা বাংলা ইংরেজি এগুলো ভালো বোঝে, ওদের ডেকে নিয়ে এসছে। তো একটাই মেন বিষয় হলো আমার কনফিডেন্স ছিল, সেটা নাই। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে সাহস থাকতে হবে, সৎ ইচ্ছা থাকলে সম্ভব। এতদিন আলোচনা করছি, আজকে আলোচনা করছি, সেখান থেকে প্রশ্ন ধরবো এবং এমন প্রশ্ন ধরবো অবশ্যই পারবে। আমি ধরার আগে যদি বলে যে না আমি করি নাই, পারবো না, তাই তো মানে জানা জিনিস শেষ, হারিয়ে যাবে। আজকে আলোচনা করছি, বিজি করে নাই, প্রশ্ন ছিল মনে আছে? 15। আচ্ছা, মনে আছে? মনে ভিজি এর 15 তুমি বলে নাই? কি কি বলছিলাম? ভিডিও গ্রাফিক্স আর এগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। ঠিক আছে? না পড়লেও পাস করবে, কিন্তু যেগুলো না আলোচনা করে এগুলো একটু শুনতে হবে, শুনলেই পাস। ভিজিএ, ভিডিও গ্রাফিক্স, এডিট, আর একটা ছিল টিভির কোন জানা যায়, সেটাও মনে নাই। টেরা বাইট, টেরা বাইট। বুঝতে পারছি। না, আছে তো অনেক, এমবি এমবি আছে। একটুখানি খেয়াল করলাম। ঠিক আছে, তারপর দেখি। পড়ছে? প্রশ্ন হচ্ছে ও এম আর, ও এম আর। হ্যাঁ, অপটিক্যাল মার্ক রিডার। এটা কি দেবে জানা আছে কি? এটা মূলত ইনপুট ইনপুট ডিভাইস। ও এম আর অপটিক্যাল মার্ক রিডার। এই যে যারা মানে কি এমসিকিউ প্রশ্নগুলো যে পরীক্ষা হয়, এটা কিন্তু এই ডিভাইসের মাধ্যমে ইনপুট করে। এটাকে বলা হয় ও এম আর, অপটিক্যাল মার্ক রিডার। এটা ইনপুট ডিভাইস, মনে থাকবে তো? এটা কি ডিভাইস? ইনপুট ডিভাইস। তারপরে নেক্সট এর পড়ছে তোরা?
আর ও এম, রোম, রোমের পূর্ণরূপ রিড অনলি মেমোরি। খুব সহজ, সহজ তো ধরি, তত সাহস পায় না। আরেকটা ধরো, ও এল ই, ইমবেডিং। ও এল ই, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড ইমবেডিং। ও এল ই কিন্তু এক্সেসের ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, তারপরে তারপরে হচ্ছে এস, পরে নাই। আচ্ছা, পরে নাই, তাহলে সহজ তো ধরি না। হ্যাঁ, সহজ, সিপিইউ। কেউ সেল করছিল না ঘুষ খাইছে আবার? সেল করার পরে বলতেছে হেল্প করে নাই। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। ঠিক আছে, তারপরে বাড়ি পর্যন্ত নোটিশ পাঠাতে হবে। ঠিক আছে, আরে এগুলো পুরো হতে পারা। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এগুলো খুব কমন প্রশ্ন। তারপরে পরে নাই। এরপরে ভিডিও স্ট্যান্ড আছে, ভিডিও করা হবে, যে যে পড়া নাই এগুলো ভিডিও করে পাঠানো হবে। তাহলে কি ধরবো? মেগাবাইট। আর এটা এটা কোন বাইট? হ্যাঁ, গিগাবাইট। মেগাবাইট আর এটা হচ্ছে গিগাবাইট। তারপরে ইউএসবি, ইউএসবি, ইউএসবি পোর্ট আছে না মাদারবোর্ডে? হ্যাঁ, সেই ইউএসবি পোর্ট, ইউএসবি পোর্ট ছিল কি? সিটে হয়ে গেছে, সিট পাওয়া যায় নাই। পরের দিন বললে অবশ্যই অবশ্যই খুঁজে দেওয়া সম্ভব হইতো। কালকে 5 দিন পর, কালকে নিয়ে হলো শুক্রবার। এখন সিসি ক্যামেরা খুঁজে ব্যাপার পাওয়া যেতে পারে। এটা কি করলো, নিল না নিল? ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ঠিক আছে, পারে নাই, সিট আরে ফেলাইছে। তারপরে করছে, এই যে আলোচনা করি একটা বাক্য বা শব্দ কয়েকবার, কয়েকবারই মনোযোগ সহকারে শুনলে পারে স্থায়ী হবে। প্রশ্ন হলো এসকিউএল, একটা অ্যাক্সেসের প্রশ্ন। এসকিউএল স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটার কাজ হচ্ছে শব্দ বা তথ্য অনুসন্ধান করা। একটা অ্যাক্সেসের প্রশ্ন, এসকিউএল স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এর কাজ হচ্ছে শব্দ বিশাল ডাটা থেকে প্রয়োজন ডাটা খুঁজে বের করা। এর প্রশ্ন। ঠিক আছে, তারপরে পড়ছে তো না? হাতের মধ্যে শীট, দেখে দেখে বলবে না ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই হলো 3টে ডাব্লিউ এর পূর্ণরূপ। ঠিক আছে, এরপরে
পড়ছে পড়ছে। SSD, SSD, SSD একটা মেমোরি। সলিড স্টেট কি হবে? ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ, এটা কিন্তু একটা মেমোরি। ঠিক আছে, তারপরে এদিকে শেষ থেকে। আচ্ছা, এখানে ভিজিয়ে নাই না, না, এখানে না, কিন্তু পরে নেক্সট ইয়েতে আছে। তারপর কে কে আছে? পড়ছে? ভালো করে পড়া নাই? আচ্ছা, ভালো করে আমরা পড়াই দিচ্ছি। SEO, 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 SEO। হ্যাঁ, ওই যে অনেকগুলো সাপোর্ট করতেছে বন্ধু হিসেবে। বাপরে, এখানে কথা হইলো, মানে ছেলেকে ইজ্জত রাখলোই না। কিচ্ছু না, আমার ইচ্ছা, আমার, আমি দেখে দেখে ধরতেছি। ওই যে, এই সব শীত বন্ধ। SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা আউটসোর্সিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স। আপনি এসইও যে না জানবে, সে আউটসোর্সিং এ একটা কামাই করতে পারবে না। তারপরে দেখি, বসে আছে গা, বুঝি নাই, নাম নাই, ভর্তি হচ্ছে 5 তারিখে। এবার এখন তো ক্লাস করা নাই, জানুয়ারি মাসে ভর্তি হয়েছে। তারপরে আজকে ফার্স্ট টাইম ক্লাস করতেছে, এর ক্লাস করে নাই। প্র্যাকটিক্যাল ক্লাস করছে কি পরিমাণ? কে এত কম ক্লাস করে কেন? শেখা বেশি হয়ে গেছে, প্রয়োজন নাই, সব শিখছে। কি কি পারে? তার মানে তো সবই শিখছে। এমএস ওয়ার্ড শেষ না হওয়া পর্যন্ত এক্সেল শুরু হয় না নাকি? এক্সেল শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এক্সেল বা পাওয়ার পয়েন্ট শুরু হয় নাই। তার মানে সবই শিখছে, কিন্তু একটা মনে নাই। মাঝে মাঝে আসলে তো মাঝে মাঝ থেকে পারবে, এটা স্বাভাবিক। কন্টিনিউ আসলে সিরিয়ালি সে শিখতে পারবে, সিরিয়ালি মনে থাকবে, এটাই স্বাভাবিক। আর এখানে নাম থাকবে না হাজিরা, এই থিওরিক্যাল ক্লাসে যে প্রেজেন্ট থাকে তারই নাম তোলা হয়, আর যে থাকে না তার নাম তোলা হয় না। আর বলতে হবে তো যে আমি এতদিন ক্লাস করি নাই, এখানে নাম তুলতে হবে। কারণ এই অ্যাডমিট কার্ড নেওয়ার সময় তো আমি পার ডে যে অ্যাবসেন্ট 50টা হিসাব করে নেব। আমি তো টাকা কম নেবো না। টাকার প্রতি যদি দরদ থাকে, তাহলে শরীরে ভয় থাকবে যে না আমি শিখি, যেহেতু টাকা দেওয়া আছে, টাকা দিতে হবে, তার উপরে আমি জরিমানা দেবো কি জন্য? কটা পার্সেন্ট ক্লাস করে? কি নাম?
পিতার নাম মুন্না, শুধু তানজির না? তানজির। পিতার নাম কি বললো? আব্দুল মজিদ। তাহলে এই যে ক্লাসগুলো যে নেই, ক্লাস করে না, প্র্যাকটিক্যাল শেখে না, পরীক্ষা কি লিখবে? পরীক্ষা ফেল যাবে তো। সিলেবাস সম্পর্কে ধারণা নাই, এখানে এই যে আহ এখানে পরীক্ষা না হবে, কেন্দ্রে পরীক্ষা হবে, এগুলো কত পার্সেন্ট মার্কে পাস জানা আছে? কতর মধ্যে পরীক্ষা হবে জানা আছে? 60, এখানে পরীক্ষা কত হবে? শুধু 60 না তো, অন্য পরীক্ষা হবে 260-এ, এখানে হবে 240-এ। সিট নিছে, বই কিনছে, তাহলে পাস করবে কি দিয়া? প্র্যাকটিক্যাল ঠিক মতো করে না, সিট বই কোনো কিছু কেনে নাই, এই ক্লাসে করে না, পাসও তো হবে না। কালকে, অন্তত কালকে সিট নিবে আর কন্টিনিউ ক্লাস করবে। বুঝো? এরপরে, এরপরে কে?